হ্যালো বন্ধুরা, 2019 সালে দ্য প্ল্যাটফর্ম নামের এমন একটা সিনেমা মুক্তি পায় যেটা সিনেমা ক্রিটিক্স থেকে শুরু করে সাধারণ দর্শক সবাইকে অভিভূত করে দিয়েছিল। সিনেমাটার কনসেপ্ট এতটাই অসাধারণ ছিল যে আমি এক্সপ্লেন করে সেটা আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। তো সেই দ্য প্ল্যাটফর্ম সিনেমার সেকেন্ড পার্ট অর্থাৎ দ্য প্ল্যাটফর্ম 2 অলরেডি মুক্তি পেয়ে গেছে, আর আজকে আমি সেটার গল্পই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। তো গল্পের শুরুতে আমরা অনেকগুলো মানুষকে একটা ইন্টারভিউ দিতে দেখতে পাই, আর অদ্ভুতভাবে তাদের ইন্টারভিউ নিচ্ছিল ইমোগ্রি নামের সেই মহিলাটা যে কিনা এই সিনেমার প্রথম পার্ট অর্থাৎ দ্য প্ল্যাটফর্মে মারা গিয়েছিল। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে হয়তো এই সিনেমাটা দ্য প্ল্যাটফর্ম সিনেমার প্রিকুয়াল। তো ইন্টারভিউয়ের সময় যথারীতি এইসব লোকেদের কাছ থেকে তাদের পছন্দের খাবার কি, এমনকি তারা জেলখানার ভেতরে যাবার আগে নিজেদের সাথে কোন জিনিসটা নিয়ে যেতে চায়, এই সব কিছু জেনে নেওয়া হয়। আর এখানে আসা প্রত্যেক লোকেরাই নিজেদের কোনো না কোনো বদ অভ্যাস ছাড়ার জন্য অথবা তারা কোনো অপরাধ করেছিল বলে তারা নিজেরাই নিজেদেরকে শাস্তি দেবার জন্য স্বেচ্ছায় এখানে এসেছিল। তো এদের মাঝে প্রমি নামের একজন মহিলাকে দেখানো হয় যে কিনা এই সিনেমার মেইন ক্যারেক্টার, আর সে এই জেলখানাতে এসেছিল নিজেকে শাস্তি দিতে। আসলে প্রমি একজন আর্টিস্ট ছিল যে কিনা পশু পাখিদের ভয়ঙ্কর রূপ অর্থাৎ তাদের শিকার করা এবং অন্য পশু পাখিকে মেরে খেয়ে ফেলার সিনগুলো 3D আকারে আর্ট করত। আর দুর্ভাগ্যবশত তার আর্ট দেখে একটা বাচ্চা ছেলে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার আর্টের স্ট্রাকচারের সাথে ধাক্কা খেয়ে যায়, আর সেই মূর্তিটার একাংশের আঘাতে সেই বাচ্চা ছেলেটা সেখানেই মারা যায়। আর প্রমি সেই বাচ্চাটার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করত, কারণ সে মিউজিয়াম কর্তৃপক্ষকে বলে তার আর্টের সামনে কোনো ধরনের ব্যারিয়ার লাগাতে নিষেধ করে দিয়েছিল। প্রমি জেলখানার ভেতরে এসে তো গিয়েছিল নিজেকে শাস্তি দেবার জন্য, কিন্তু সে জানতো না যে এই জেলখানাটা আসলে কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, প্রমির সেলমেট ছিল জামান নামের একজন লোক যে কিনা বিশাল দেহী রাগান্বিত একজন মানুষ ছিল, আর সে একবার রাগারাগি করে নিজের বাবা মাকে মারার জন্য তাদের ঘরে আগুন দিয়ে দিয়েছিল। আসলে জামান একজন ম্যাথমেটিশিয়ান ছিল যে কিনা √(-1) এই সংখ্যাটা ক্যালকুলেশন করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিল। সে কোনোভাবেই এই ইকুয়েশনটা সলভ করতে পারছিল না, আর ম্যাথমেটিক্সের নেশায় সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে এক পর্যায়ে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর সেই জন্যই সে তার বাবা মায়ের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর এই ব্যাপারটার অনুশোচনা করার জন্যই জামান এই জেলখানায় এসেছিল। তো এরপর আমাদের মাস্টার নামের আরেকজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় যার দুটো চোখ ছিল অন্ধ, আর সে ছিল এই জেলখানার মাঝে সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। তার একটা গ্রুপও ছিল। সে এই জেলখানার ভেতরে একটা নিয়ম তৈরি করেছিল যে প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার যখন উপর থেকে নিচে আসবে তখন প্রত্যেকটা ফ্লোরের কায়েদিরা যেন কেবলমাত্র তাদের পছন্দের খাবারটাই খায়। মাস্টারের নিয়ম অনুযায়ী কোনো মানুষ নিজের ঠিক করে দেয়া খাবার ছাড়া অন্য কারো খাবার খেতে পারবে না, কারণ এতে করে নিচের ফ্লোরে থাকা মানুষেরা খাবার পেত না। মাস্টারের উদ্দেশ্য ছিল যে এই নিয়মের মাধ্যমে জেলখানার প্রত্যেকটা ফ্লোরে সঠিক পরিমাণে খাবার পৌঁছে দেয়া। কিন্তু এই বিশাল জেলখানা তথা 133টা ফ্লোরে থাকা প্রায় 666 জন কয়েদিদের মাঝে অনেকেই মাস্টারের কথা মানত না। তারা এলোপাথারিভাবে খাবার খেত, যার কারণে নিচের ফ্লোরের মানুষেরা ক্ষুধার্তই থেকে যেত। আর এটা বন্ধ করার জন্য মাস্টার প্রায়শই তার দলবল নিয়ে সেই আইন অমান্য করা ব্যক্তিদেরকে মেরে ফেলতো বা অনেক ভয়ঙ্কর কোনো সাজা দিত। আর তাছাড়াও এই ব্যক্তিরা যখন জেলখানায় ঢুকেছিল তখন ইন্টারভিউয়ের সময় তাদের কাছ থেকে তাদের পছন্দের খাবারের নাম জেনে নেওয়া হয়েছিল, যার পর থেকে প্রত্যেক দিন সেই প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষের পছন্দের খাবার রেখে দেয়া হতো। আর মাস্টারের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষ কেবলমাত্র তার পছন্দের খাবারটাই খেতে পারত, তবে যদি তাদের অন্য কিছু খেতে মন চাইতো তাহলে তারা তাদের সেলমেটের সাথে খাবার এক্সচেঞ্জ করে নিতে পারত। কিন্তু অন্য কারো খাবার খেয়ে ফেলা বা সেলের মধ্যে কোনো এক্সট্রা খাবার রেখে দেয়া ছিল গুরুত্বপূর্ণ একটা অপরাধ। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ ফ্লোরে তবুও ঠিকমতো খাবার পৌঁছাতোই না।
কিন্তু তবুও সবসময় উপরের ফ্লোরের লোকেরা নিচের ফ্লোরের মানুষদের উপরে নজরদারি করতো, যাতে করে তারা অন্য কারো খাবার খেতে না পারে। যদি এমনটা করা হতো তাহলে সেই লোকেরা জেলখানার মধ্যে আইন অবমাননাকারী হিসেবে যে লোকেরা খাবার খেয়ে ফেলেছে তাদের নাম বলে দিত, আর পরবর্তীতে মাস্টার সেই লোকগুলোকে ভয়ঙ্কর শাস্তি দিত। তো যাই হোক, এখানে আমরা প্রমি এবং জামানকে দেখতে পাই, যারা কিনা সৌভাগ্যবশত 24 নাম্বার ফ্লোরে আটকা পড়েছিল। তো তারা মোটামুটি ঠিকঠাক মতোই খাবার খেতে পারত, কিন্তু উপরে 21 নাম্বার ফ্লোরে থাকা দুজন লোক বারবার নিয়ম ভঙ্গ করে অন্যজনের খাবার খেয়ে ফেলতো। এমনকি তারা তো জামানের পিৎজার উপরের সকল চিজ এবং মিট সব খেয়ে ফেলতো। জামান রেগে মেগে অন্য লোকদের খাবার খাওয়ার চেষ্টা করলে উপরতলার লোকেরা তাকে বারবার এইসব ব্যাপারে সাবধান করে দেয়। আর জামানের এমন অবস্থা দেখে প্রমি নিজের কিছুটা খাবার জামানকে দিয়ে দেয়। আর এভাবে বেশ ভালো মতো তাদের এই মাসটা কেটে যায়। কিন্তু যেমনটা আপনারা জানতেন যে 1 মাস পর পর প্রত্যেকের ফ্লোর পরিবর্তন করে দেয়া হতো, তাই এবার জামান এবং প্রমিককে ফ্লোর পরিবর্তন করে সোজা 180 নাম্বার ফ্লোরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে এই ফ্লোর থেকে জীবিত বেঁচে ফেরা সব থেকে কঠিন একটা কাজ হবে। আর তাদের চিন্তা একদম সত্য হয়, কারণ নিয়মকানুন যতই থাকুক না কেন 180 নাম্বার ফ্লোর অবধি কোনো খাবারই পৌঁছাতো না। তো এভাবে এক একটা করে দিন কাটছিল আর তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। এভাবেই কোনো রকমে পানি খেয়ে তারা 20 দিনের মতো কাটিয়ে দেয়। কিন্তু ততদিনে জামানের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গিয়েছিল। ক্ষুধার জ্বালায় তার বিভিন্ন রকমের হ্যালুসিনেশন হতে শুরু করে, আর এক পর্যায়ে সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে ফেলে। জামানের আত্মহত্যা দেখে প্রমি প্রচণ্ড কষ্ট পেলেও নিচে থাকা ফ্লোরের মানুষেরা প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল, কারণ তারা জামানের পুড়ে যাওয়া মৃতদেহের মাংস খেয়ে আরও কিছুটা দিন জীবিত থাকতে পারবে। জামানের মৃত্যুর পরে কোনো রকমে প্রমি এই মাসটা কাটিয়ে দেয়, আর পরবর্তী মাসে সৌভাগ্যবশত সে 51 নাম্বার ফ্লোরে পৌঁছে যায়। আর সেখানে তার সেলমেট ছিল এমা নামের একজন মেয়ে, যে মেয়েটার একটা হাত কাটা ছিল। তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়, যেখানে প্রমি জানতে পারে যে এমা এই জেলখানায় 6 মাস হলো বন্দি আছে। সে অনেক খারাপ পরিস্থিতি দেখে এসেছে। আর তাছাড়াও তারা আরও জানতে পারে যে তাদের নিচে 54 নাম্বার ফ্লোরে একজন লোক রয়েছে, যে কিনা উপরে থাকাকালীন সময় অন্য লোকদের খাবার খেয়ে ফেলতো। তো এখন নিয়ম মোতাবেক 53 নাম্বার ফ্লোরের লোকদেরকে নিচে গিয়ে সেই 54 নাম্বার ফ্লোরে থাকা লোকটাকে শাস্তি দেবার কথা। কিন্তু প্রমি সেই লোকটার কথা শুনে প্রচণ্ড রেগে যায়, কারণ এদের মতো লোকেরা অতিরিক্ত খাবার খেয়েছিল বলেই গত মাসে তার সেলমেট জামান মারা গেছে। তাই সে প্রতিশোধ নেবার জন্য নিজেই যেতে চায় সেই লোকটাকে মারার জন্য। আর এটা দেখে এমাও তাকে সাহায্য করার জন্য একসাথে তারা নিচে যেতে থাকে। আর নিচে যেতে যেতে তারা আরও বেশ কয়েকজন লোককে নিজেদের সাথে নিয়ে নেয়। আর ফাইনালি 54 নাম্বার ফ্লোরে গিয়ে সেই লোকটার সাথে তাদের প্রচণ্ড মারামারি শুরু হয়ে যায়, যে কিনা অতিরিক্ত খাবার খেয়ে বাকিদেরকে মেরে ফেলেছিল। এক পর্যায়ে প্রমি এই লোকটাকে মারার সুযোগও পেয়ে যায়, কিন্তু তার মধ্যে এতটাও হিম্মত ছিল না যে সে একজন মানুষকে মেরে ফেলবে। তাই এই সুযোগে লোকটা সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এখন প্রমি এবং এমা দুজনে আটকা পড়ে যায় 55 নাম্বার ফ্লোরে। আর সেদিন রাতে প্রথমবারের মতো এমা প্রমিকে জানায় যে আমার এই হাতটা আসলে এই জেলখানার মাস্টার কেটে নিয়েছে। আমি এখানে 6 মাস হলো বন্দি আছি। আজ থেকে 4 মাস আগে আমি যখন অনেক নিচের একটা ফ্লোরে ছিলাম, তখন অনেক ক্ষুধার্ত একজন মানুষকে আমার ফ্লোরে থাকা মৃত একটা মানুষের মাংস খেতে দিয়েছিলাম। আর যেহেতু এই জেলখানার আইন অনুযায়ী মানুষের মাংস খাওয়া নিষেধ ছিল, তাই মাস্টার আমাকে শাস্তি দেবার জন্য আমার হাত কেটে দিয়েছে। কিন্তু সেই সময় আমার সেলমেট আমাকে বাঁচানোর জন্য মাস্টারের উপরে হামলা করে মাস্টারের 2 চোখ উপড়ে ফেলেছিল। তাই শাস্তিস্বরূপ মাস্টার এবং তার লোকেরা আমার সেই বন্ধুকে জীবন্ত প্ল্যাটফর্মের সাথে বেঁধে নিচে পাঠিয়ে দিয়েছিল। আর নিচে থাকা ক্ষুধার্ত লোকেরা আমার সেলমেটকে জীবন্তই ছিঁড়ে খেয়ে ফেলেছে। এইসব কথাবার্তা শুনে প্রমি প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে বলতে থাকে যে আমরা হয়তো এখান থেকে আর কখনোই বের হতে পারবো না।
কিন্তু তখনই এমা তাকে জানায় যে আমরা ইন্টারভেলের সময় এখান থেকে পালাতে পারবো। যখন আমাদের ফ্লোরে গ্যাস ছিটিয়ে দিয়ে আমাদের অজ্ঞান করে ফ্লোর চেঞ্জ করে দেয়া হয়, তখন যদি আমরা কোনোভাবে নিজেদেরকে সজ্ঞানে রাখতে পারি তাহলে আমরা হয়তো এখান থেকে পালাতে পারবো। কিন্তু একদিকে যখন তারা পালানোর প্ল্যান করছিল, তখন অপরদিকে মাস্টার তাদেরকে শাস্তি দেবার প্ল্যান করছিল, কারণ তারা মাস্টারের নিয়ম ভঙ্গ করে ফ্লোর চেঞ্জ করেছিল। এমনকি মারামারি করার কারণে অনেক খাবারও নষ্ট করে ফেলেছিল। তাই তারা কিছু বুঝে ওঠার আগেই পরদিন মাস্টার তার কিছু দলবল নিয়ে তাদেরকে শাস্তি দেবার জন্য চলে আসে। আর এখানে এমা যেহেতু দুইবার মাস্টারের নিয়ম ভঙ্গ করেছিল, তাই তাকে হাত পা বেঁধে প্ল্যাটফর্মের সাথে নিচে পাঠিয়ে দেয়া হয়। আর ফলস্বরূপ নিচে থাকা ক্ষুধার্ত লোকজনেরা এমাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। আর অপরদিকে তারা জোরপূর্বক প্রমির একটা হাত কেটে নেয়। এই ঘটনার পরে প্রমি অজ্ঞান হয়ে যায়, আর তার জ্ঞান ফিরলে সে নিজেকে 72 নাম্বার ফ্লোরে আবিষ্কার করে। আর এবার তার সেলমেট ছিল ত্রিমাগাসি নামের সেই বৃদ্ধ লোকটা, যে কিনা প্ল্যাটফর্ম 1 সিনেমাতে গড়েংয়ের সেলমেট ছিল। অর্থাৎ এই সিনেমাটা গড়েংয়ের এই জেলখানাতে আসার আগে কি কি ঘটেছিল সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। তো যাই হোক, খাবারের প্ল্যাটফর্ম তাদের ফ্লোরে আসার সাথে সাথে ত্রিমাগাসি এলোপাথারিভাবে খাবার খেতে থাকে। উপরের লোকজনেরা তাদেরকে নিয়ম মেনে চলার কথা বললেও ত্রিমাগাসি কোনো কথাই শোনে না। আর এই সব কিছু দেখে প্রমিও বুঝে যায় যে এখানে আসলে নিয়ম কানুন মেনে চলে কোনো লাভ নেই, কারণ সে এতদিন নিয়ম কানুন মেনে চলা সত্ত্বেও মাস্টার তার একটা হাত কেটে নিয়েছে। তাই সে মাস্টারের এই ভক্ত গ্রুপটাকে ধ্বংস করে দেবার জন্য ত্রিমাগাসিকে সাথে করে নিয়ে যেতে থাকে প্ল্যাটফর্মে চড়ে নিচের দিকে। আর সে নিচের সব লোকদেরকে বুঝায় যে এই জেলখানার ভেতরে নিয়মকানুন মেনে চলে আসলে কোনো লাভ নেই। এখানে আমাদের খাবারের জন্য যুদ্ধ করতে হবে। আমরা যখন নিচে থাকি তখন কেউ আমাদের কথা চিন্তা করে না, তাহলে আমরা যখন উপরে থাকব তখন কেন আমরা এত খাবার থাকা সত্ত্বেও খেতে পারবো না? এইসব নিয়ম কানুন আমরা মানি না। যেই কথাগুলো শুনে নিচের ফ্লোরে থাকা ক্ষুধার্ত মানুষেরা খুব সহজেই প্রমিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, আর তারাও একসাথে প্ল্যাটফর্মে করে নিচে নামতে থাকে। আর এখানে আমরা প্ল্যাটফর্ম 1 সিনেমাতে থাকা ভারত নামের সেই লোকটাকেও দেখতে পাই, যে কিনা তাদের দলে যোগ না দিয়ে বলে যে আমি এখান থেকে মুক্তি চাই, আর এই জন্য আমাদেরকে উপরে যেতে হবে, নিচে নয়। তাই প্রমি তার অনুগত দলকে নিয়ে আরও নিচে যেতে থাকে। আর এভাবেই নিচে নামতে নামতে তারা 93 নাম্বার ফ্লোরে এসে থেমে যায়। আর এখানে তারা অপেক্ষা করতে থাকে মাস্টারের জন্য, কারণ মাস্টার যখন তাদেরকে শাস্তি দিতে আসবে তখন তারা মাস্টারকে মেরে ফেলবে। তো যথারীতি পরদিন মাস্টার তার দলবল নিয়ে নিচে আসতে থাকে, কিন্তু মাস্টার ঠিক তাদের উপরের ফ্লোরে নেমে গিয়ে তাদেরকে বলতে থাকে যে এখন আমি আর নিচে আসব না, কিন্তু আমি এখান থেকে নিচে আসা সকল খাবারগুলোকে নষ্ট করে দেব, যাতে করে তোমরা সবাই ক্ষুধায় আধমরা হয়ে যাও, আর তখন আমি আসব তোমাদেরকে মারার জন্য। এই কথাগুলো শুনে প্রমির দলের লোকেরা যখন সবাই নিজেদের মধ্যেই ঝামেলা পাকিয়ে দিয়েছিল, তখনই ত্রিমাগাসি তাদেরকে বলে যে আমরা নিচে গিয়ে মাস্টারের অনুসারীদেরকে মেরে ওদেরকে খেয়ে ফেললে কেমন হয়। তো যেই কথা সেই কাজ, সাথে সাথে তারা নিচের ফ্লোরগুলোতে গিয়ে মাস্টারের ভক্ত সকল লোকদেরকে মেরে খেয়ে ফেলতে থাকে। আর এই সব কিছু দেখে মাস্টার কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না, তাই সে নিজের বাকি দলবলকে নিয়ে 105 নাম্বার ফ্লোরে চলে আসে প্রমি এবং তার দলের লোকদেরকে মেরে ফেলার জন্য। আর এখানে প্রমির লোকদের সাথে মাস্টারের দলের ভয়ঙ্কর একটা মারামারি হয়। এখানকার রক্তারক্তি এতটাই বেশি ছিল যে এই ফ্লোরে থাকা সবগুলো ব্যক্তি মারা যায়। তবে ফাইনালি ত্রিমাগাসি এবং প্রমি নিজেদের জীবন বাঁচিয়ে নিতে সক্ষম হয়। আর এখানে প্রমি মাস্টারকে শাস্তি দেবার জন্য তাকে এই ফ্লোর থেকে সোজা নিচে ফেলে দেয়। আর এই ঘটনার পরে ত্রিমাগাসি 105 নাম্বার ফ্লোরেই থেকে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রমি আরও নিচে যেতে চায় এটা দেখার জন্য যে নিচে আসলে আছেটা কি। তো যাই হোক, এখন আমাদের প্ল্যাটফর্মের নিচে একটা পিরামিড দেখানো হয়, যেখানে শত শত বাচ্চা উপরে ওঠার চেষ্টা করছিল।
এদের মাঝে আমরা সেই বাচ্চা মেয়েটাকেও দেখতে পাই যাকে প্ল্যাটফর্ম 1 সিনেমাতে সর্বনিম্ন স্তরে দেখতে পেয়েছিলাম। আর ফাইনালি এই ভিড়ের মাঝে একটা বাচ্চা যখন পিরামিডের উপরে পৌঁছে যায় তখনই তার উপরে এসে স্পটলাইট পড়ে, আর সাথে সাথে দুজন লোক এসে সেই বাচ্চাটাকে এখান থেকে নিয়ে চলে যায়। আর এরপর আমাদের প্রমিকে দেখানো হয় যাকে সেই মৃত লোকগুলোর সাথে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল বাইরে ফেলে দেবার জন্য। কিন্তু সৌভাগ্যবশত প্রমি নিজের সাথে নিয়ে আসা একটা পেইন্টিং খেয়ে ফেলেছিল বলে তার নাক মুখ দিয়ে অজ্ঞান করার এই গ্যাসটা ঢুকতে পারেনি। অর্থাৎ সে তখনও সজ্ঞানে ছিল, আর সে দেখতে পায় যে এই সম্পূর্ণ বিল্ডিংটাতে গ্র্যাভিটি বন্ধ করে দেয়া হয়েছে। সে বুঝতে পারে যে এই জেলখানাটা আসলে কত বেশি হাইটেক, আর এখান থেকে আসলে কেউ কখনোই জীবিত বের হতে পারে না। তাই সে যখন এই লাশের ভাণ্ডার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে 333 নাম্বার লেভেল তথা সর্বনিম্ন লেভেলে চলে এসেছিল, তখনই আমরা দেখতে পাই যে এই জেলখানা পরিষ্কার করতে আসা লোকেরা সেই স্পটলাইটে থাকা বাচ্চাটাকে নিয়ে 333 নাম্বার রুমে শুইয়ে রেখে দেয়। এটা দেখতে পেয়ে প্রমি সিদ্ধান্ত নেয় যে সে এই বাচ্চাটাকে বাঁচিয়ে নেবে, কারণ তার চিত্রকর্মের কারণে যেহেতু একটা বাচ্চা মারা গিয়েছিল, তাই সে অনুশোচনা করার জন্য এই বাচ্চাটাকে বাঁচাতে চায়। কিন্তু সে যখন বাচ্চাটাকে নিয়ে এখান থেকে বের হবার চেষ্টা করছিল তখনই মাথায় ভয়ঙ্কর আঘাত পেয়ে প্রমির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপর হঠাৎ করে আমরা দেখতে পাই যে প্রমি সেই বাচ্চাটাকে নিয়ে প্ল্যাটফর্ম সহ 333 নাম্বার লেভেলেরও নিচে পৌঁছে গিয়েছিল। কিন্তু এবার এই সম্পূর্ণ খালি জায়গাটাতে শত শত ক্ষুধার্ত মানুষ এসেছিল তাদেরকে খেয়ে ফেলার জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারি যে এই মানুষগুলো আসলে জীবিত কোনো মানুষ নয়, বরং এরা সবাই ছিল জীবিত মানুষগুলোর আত্মা। কারণ এখানে আমরা জামান, এমা সহ আরও অনেক মৃত মানুষকে দেখতে পাই। আসলে এমা যখন বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তার মাথায় আঘাত পেয়েছিল, বেচারি এমা তখনই মারা গিয়েছিল। কারণ এই সর্বনিম্ন স্তরে আসতে হলে প্রত্যেককেই মরতে হতো, আর কেবলমাত্র সেই স্পটলাইটে থাকা জীবিত বাচ্চাটাই উপরে যেতে পারত, ঠিক যেমনটা প্ল্যাটফর্ম 1-এ একটা বাচ্চা মেয়ে উপরে গিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আপনারা যারা প্ল্যাটফর্ম 1 সিনেমাটা দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর এই গল্পটা আসলে প্রচণ্ড রহস্যে ঘেরা, তারপরেও আমি যেভাবে পেরেছি সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।